নমস্কার, শুরু করছি লিগাল প্লাস। পরপর রাজ্যে নির্বাচন, এই নির্বাচনে বিপুল পরিমাণে টাকার খরচ, কিন্তু সেই টাকার উৎস কোথায়, কোথা থেকেই বা পান রাজনৈতিক দলগুলো তারা টাকা, এবং কোটি কোটি টাকা যে খরচ হচ্ছে সেই টাকার উৎস কি, যা নিয়েই সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছিল 2024 সালে। কিন্তু নির্বাচন এলেই টাকার খেলা, হু হু করে টাকা খরচ হচ্ছে। সেই টাকা কিভাবে আটকানো যাবে? ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত ইলেকটোরাল বন্ড স্কিমটাকে অসাংবিধানিক এবং শুধু তাই নয়, বেআইনি বলে ঘোষণা করে। শুধু তাই নয়, সম্পূর্ণ বাতিল পর্যন্ত করে দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চ জানায় এই স্কিমটি তথ্য জানার অধিকার সংবিধানের 19 নম্বর ধারার অনুচ্ছেদ 1(a) লঙ্ঘন করে এবং কর্পোরেট তহবিলকে অবাধ করে তোলে। বাতিলের মূল যে কারণ, তার কারণ হচ্ছে তথ্য জানার অধিকার। সুপ্রিম কোর্ট মনে করে ভোটারদের জানা উচিত কোন দল কোন কোম্পানি বা ব্যক্তির থেকে টাকা পাচ্ছে, যা এই বন্ডের মাধ্যমে গোপন রাখা হচ্ছিল। অবাধ কর্পোরেট অর্থায়ন, অর্থাৎ কোম্পানিগুলোর জন্য রাজনৈতিক দলের ডোনেশনের ওপর যে ঊর্ধ্বসীমা অর্থাৎ ক্যাপ, তা তুলে দেওয়া অগণতান্ত্রিক। এবং শুধু তাই নয়, এর মাধ্যমে কুইড প্রোকো, ঘুষের বদলে সুবিধা বা লেনদেনের আশঙ্কা থাকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কি নির্দেশ দিয়েছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয়, আদালত বলেছে এসবিআইকে 12 এপ্রিল 2019 থেকে কেনা সমস্ত ইলেকটোরাল বন্ড, তার তথ্য কিনেছে, কাদের দিয়েছে। নির্বাচন কমিশনকে দিতে হবে নির্দেশ, জনসাধারণের জন্য প্রকাশ করতে বলা হয়েছিল। যার ফলাফল স্বরূপ এই রায়ের ফলে রাজনৈতিক দলগুলোর অনুদানের তথ্যের গোপনীয়তা শেষ হয়ে যায় এবং এটি রাজনৈতিক স্বচ্ছতার দিকে একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়। 2017 সালে চালু হওয়া এই স্কিমটি, যার মাধ্যমে যে কোনো ব্যক্তি বা কর্পোরেট পরিচয় গোপন রেখে যে কোনো রাজনৈতিক দলকে অনুদান দিতে পারত, তা বাতিল করাকে গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবেই দেখছে ভারতবাসী। তথ্যের অধিকার লঙ্ঘনের কারণ দেখিয়ে সুপ্রিম কোর্ট সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের 5 বিচারপতি সমন্বয়ে গঠিত এই সাংবিধানিক বেঞ্চ, যেখানে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরপিএ, আইটি এবং কোম্পানি আইনের স্কিম সংশ্লিষ্ট সংশোধনীগুলোকে বাতিল করেছে। যুগান্তকারী মুহূর্তে ভারতের সুপ্রিম কোর্ট 2017 সালের নির্বাচনী বন্ড প্রকল্পটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। এবং এই 5 সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চে আর কারা কারা ছিল সে বিষয়টা নিয়েও অবশ্যই আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে বেনামি নির্বাচনী বন্ডগুলোকে সংবিধানের 19 নম্বর ধারার অনুচ্ছেদ 1(ক) তার তথ্যের অধিকার লঙ্ঘন করে। প্রধান বিচারপতি আরও বলেছিলেন যে তথ্যের অধিকার সম্প্রসারণের গুরুত্বপূর্ণ দিকটি হলো এটি কেবল রাষ্ট্রীয় বিষয়ে সীমাবদ্ধ নয়, বরং অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় তথ্য এর অন্তর্ভুক্ত। কালো টাকা দমনের উদ্দেশ্যে তথ্যর যে অধিকার, সেই তথ্যর অধিকার লঙ্ঘন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিচারপতি সঞ্জীব খান্না, বি.আর. গাভাই, জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র, যাকে নিয়ে গঠিত হয়েছিল এই সাংবিধানিক বেঞ্চ, এবং মামলার 2টি বিষয় বিবেচনা করা হয়েছিল। প্রথম যে বিষয়টা, নির্বাচনী বন্ড স্কিম অনুসারে রাজনৈতিক দলগুলোকে স্বেচ্ছায় দেওয়া অনুদানের যে তথ্য, তা প্রকাশ না করা, এবং জনপ্রতিনিধিত্ব আইনের যে ধারা অর্থাৎ 29(c) কোম্পানি আইনের ধারা 183 অনুচ্ছেদ 3, আয়কর আইনের 13(a) অনুচ্ছেদ 'b'
সংশোধনগুলিতে সাংবিধানিক অনুচ্ছেদ 19-এর অধীনে তথ্যের যে অধিকার, সেই অধিকার লঙ্ঘন কিনা, এবং শুধু তাই নয়, দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির আইনে ধরা, অর্থাৎ আইনের যে ধারা 182 সংশোধিত ধারা রাজনৈতিক দলগুলোকে কর্পোরেট তহবিলের সীমাহীন অর্থায়ন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের নীতি লঙ্ঘন করে কিনা। তবে এই প্রকল্পটিকে অসাংবিধানিক হিসাবে পর্যবেক্ষণ করে এবং বেঞ্চটি আয়কর আইন এবং শুধু তাই নয়, জনপ্রতিনিধিত্ব আইনে করা সেই সংশোধনগুলোকে মূলত বাতিল করে দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে অনুদানের বেআইনি করা হয়েছিল। অর্থাৎ যে অনুদানগুলো দেওয়া হতো তা সম্পূর্ণ বেআইনি করে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি বেঞ্চের পর্যবেক্ষণ করে যে নির্বাচনী বন্ড প্রকল্পের অসাংবিধানিকতার পরিপ্রেক্ষিতে কোম্পানি আইনে 182 নম্বর ধারার সংশোধনটি অকার্যকর হয়ে পড়ে। রায় ঘোষণার সময় প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ ছিল, সেই পর্যবেক্ষণে উঠে আসে ব্যক্তিদের অনুদানের চেয়ে রাজনৈতিক প্রক্রিয়া, এটি কোম্পানির প্রভাব অনেক বেশি। তার কারণ কোম্পানির অনুদান সম্পূর্ণরূপে ব্যবসায়িক লেনদেন, কোম্পানি এবং ব্যক্তিদের একইভাবে বিবেচনা করার কারণে কোম্পানি আইনের 182 ধারার যে সংশোধনীটি সুস্পষ্টভাবে স্বেচ্ছাচারী, এবং নির্বাচন এলেই এই বন্ডের বিষয়গুলো উঠে আসে। বেঞ্চ আরও জানিয়েছিল যে ইউনিয়নটি সীমাবদ্ধ উপায় পরীক্ষার বিষয়ে আদালতের সন্তুষ্ট করতে পারেনি, কারণ কালো টাকা দমনের উদ্দেশ্য সাধনে নির্বাচনী বন্ড ছাড়াও অন্যান্য উপায় ব্যবহার করা যেতে পারত। প্রধান বিচারপতি আরও বলেছিলেন, মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার নির্বাচনী এই পরিকল্পনার ধারায়, অর্থাৎ ধারা 7(4) অনুচ্ছেদে গৃহীত ব্যবস্থাটি যে সর্বনিম্ন যে বিধিনিষেধমূলক ব্যবস্থা তা প্রতিষ্ঠিত করতে পারেনি। এছাড়া আদালত নির্দেশ দিয়েছে যে ইস্যুকারী ব্যাংক, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অবিলম্বে নির্বাচনী বন্ড ইস্যু করা বন্ধ করবে। পাশাপাশি নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্ত অনুদানের বিবরণ ও যে রাজনৈতিক দলগুলো অনুদান পেয়েছে তাদের বিবরণ দাখিল করতে হবে। আদালত আরও জানিয়েছে, আদালত উক্ত বিবরণ নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতের নির্বাচন কমিশনের অর্থাৎ ইসিআইয়ের কাছে জমা দেওয়ার নির্দেশ পর্যন্ত দিয়েছে, যা ইসিআই তাদের দাপ্তরিক যে ওয়েবসাইট আছে, অর্থাৎ নিজস্ব যে ওয়েবসাইট, সেখানে প্রকাশ করবে এবং আনুপাতিকভাবে তার নীতির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রাজনৈতিক দলগুলো এরপর ক্রেতার অ্যাকাউন্টে নির্বাচনী বন্ডের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই যে নির্বাচনে বিপুল পরিমাণের খরচ, অর্থাৎ আদালত তার পর্যবেক্ষণ করে যে দাতাদের গোপনীয়তা গুরুত্বপূর্ণ হলেও নিরঙ্কুশ অব্যাহতি প্রদানের মাধ্যমে রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা অর্জন করা সম্ভব নয়। উল্লেখ্যভাবে যেটা বলা যেতে পারে যে এই মামলায় মোট 2টি রায় লেখা হয়েছে, যার মধ্যে প্রধান রায়টি লিখেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং সামান্য ভিন্ন মতসহ একাধিক সহমত সূচক রায় দিয়েছেন বিচারপতি খান্না। অর্থাৎ বিচারপতি চন্দ্রচূড়ের লেখা রায়টি বিচারপতি গবাই এবং বিচারপতি পারদিওয়ালা, তার পাশাপাশি বিচারপতি মনোজ মিশ্রের পক্ষেও ছিল। নির্বাচনী বন্ড বলতে কি বোঝায়? কারণ 2017 সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেট যে পেশ হয়েছিল, সেই পেশ করার সময় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজনৈতিক দলগুলোর অর্থায়নের জন্য একটি স্বচ্ছ ব্যবস্থার সুস্পষ্ট অনুপস্থিতির নিয়ে তার অস্বস্তিকর প্রকাশ করেন। তার আক্ষেপ যে স্বাধীনতার 7 দশক পরেও ন্যায়সঙ্গত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য অপরিহার্য এই গুরুত্বপূর্ণ উপাদানটি এখনও জাতির নাগালের বাইরে রয়ে গিয়েছে। এই প্রতিবন্ধকতা সরাসরি মোকাবেলা করতে তিনি ব্যবস্থাকে পরিশুদ্ধ করা এবং রাজনৈতিক অর্থায়নের বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই এই নির্বাচনী বন্ড প্রকল্প চালু করেছিলেন। নির্বাচনী বন্ড একটি
প্রতিশ্রুতিপত্রের মতো। কেন্দ্রীয় সরকার 2018 সালের 2রা জানুয়ারি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী বন্ড প্রকল্প 2018 সালে উন্মোচন করেন। মজার বিষয় হলো যে নির্বাচনী বন্ড ক্রেতা বা প্রাপকের পরিচয় প্রকাশ করে না, যা দাতার লেনদেন গোপনীয়তার একটি উপাদান যোগ করে। ভারতের নাগরিক অথবা ভারতের নিবন্ধিত প্রতিষ্ঠিত যে কেউ এই গোপন অনুদানের জন্য এককভাবে বা অন্য ব্যক্তির সাথে দলবদ্ধ হয়ে বন্ড সংগ্রহ করতে পারেন। তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদেরও একটা ভূমিকা ছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনুমোদিত শাখাগুলির এই নির্বাচনী বন্ড ইস্যু করার অধিকার রাখে। এই গোপন লেনদেনের অংশ নিতে হলে একজনকে হয় ব্যক্তিগতভাবে SBI অনুমোদন শাখায় যেতে হবে এবং শুধু তাই নয়, তাদের অনলাইন পোর্টাল ব্যবহার করতে হবে। পরপর বিহার নির্বাচনের পর পশ্চিমবঙ্গ, তারপরে তামিলনাড়ু, তারপরে আসাম, পরপর রাজ্যে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে এই বিপুল অঙ্কের টাকা যে খরচ নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর, সেই বিপুল পরিমাণের টাকা তারা কিভাবে জোগাড় করতেন এবং সেটা একেবারে প্রকাশ্যে চলে আসার পর স্বাভাবিকভাবেই এই ইলেকটোরাল বন্ড নিয়ে প্রতিটা রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, CPIM, প্রতিটা রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ডে তাদের কত টাকা জমা হয়েছিল একেবারে প্রকাশ্য আতস কাছে ধরে ফেলেছিল সুপ্রিম কোর্ট। তাই স্বাভাবিকভাবেই এটা যে একেবারে সম্পূর্ণ অসাংবিধানিক, যে কেউ এই নির্বাচন চলাকালীন যে কোনো ব্যক্তি তারা যদি নতুন করে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বা কোনোভাবে যদি অনুদান দেন, সেক্ষেত্রে কিন্তু আইনতভাবে আপনি ফেঁসে যেতে পারেন। ফলে এই নির্বাচনগুলোতে আপনি কিভাবে রাজনৈতিক দলগুলোকে সহায়তা করবেন, তার জন্য অবশ্যই ইলেকটোরাল বন্ড ছেড়ে অন্য কোনো পথে আপনাকে অবলম্বন করতে হবে। আর যদি আপনি আবার নতুন করে ইলেকটোরাল বন্ডের দিকে যান, তাহলে শাস্তি এবং সাজা দুটোই আপনার জন্য অপেক্ষা করছে।